নমস্কার। হ্যাশট্যাগ আমরা সকলের পক্ষ থেকে আমি শ্রাবণী। আমি আবার চলে এসেছি আজকের বিষয় নিয়ে আলোচনা করতে। আজকের বিষয় দিয়েছে আমাদের প্রিয় মধুমিতার মনের কথার চ্যানেল। ভীষণ ভালো একটা বিষয় এবং ভাবার মতন বেশ বিষয়টা দিয়েছে, যার জন্য দুপুরবেলায় বলতে পারিনি, একটুখানি ভাববো বলে। আর আমি এখনও পর্যন্ত সেরকমভাবে কারোর ভিডিও দেখে উঠিনি। আজকে তো এমনি দুপুরবেলা ভোটের ফলাফলের জন্য সারাক্ষণ টিভি চলছিল, সেটাও একটা প্রবলেম ছিল যে টিভির আওয়াজটা আসবে। নিচেও টিভি চলছে, ওপরেও টিভি চলছে, কী করে বলবো। যাই হোক, এসব বলে লাভ নেই। তো তোমরা তো সকলে ভালো আছো নিশ্চয়ই, হাসিতে খুশিতে আছো, আনন্দে আছো, সকলে ভালো থাকো, এটা ঈশ্বরের কাছে প্রার্থনা করি। বিষয়টা দিয়েছে মধু, ধৈর্য এবং নীরব পর্যবেক্ষণ, আন্ডাররেটেড শিল্প আর কার্যকর নেতৃত্ব, দুটো বিষয় দেওয়া আছে। দুটোই বেশ একটু গম্ভীর বিষয়। যাই হোক, ধৈর্য আর নীরব পর্যবেক্ষণ। ধৈর্য তো আমাদের জীবনের পথে চলতে গেলে ধৈর্য রাখতেই হয়। ধৈর্য না থাকলে জীবনের পথে এগিয়ে যাওয়া যায় না। যে কোনো কাজের ক্ষেত্রেই ধৈর্য না থাকলে, কাজ করেই যদি তুমি ফলের আশা করো তাহলে কিন্তু কোনো লাভ হবে না। ধৈর্য ধরতে হবে। যেমন বীজ বপন করেই তো আমরা ফলের আশা করতে পারি না, না, একটা ফসল ফলবে তার জন্য তাকে সময় দিতে হয়। একটা বীজ থেকে গাছ হবে, গাছ থেকে ফসল হবে, ফসলটা তারপরে আমরা পাবো, সেটার জন্য অনেকটা একটা পুরো একটা চক্র। হ্যাঁ, বীজ, তারপরে গাছ, তারপরে আবার ফল, আবার সেই বীজ থেকে আবার। যাই হোক, এই রকমই ব্যাপার। আশা করি যারা শুনবেন তারা সকলেই জানেন এ ব্যাপারে, সবাই অবগত আর কি। সেই রকমই প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম আছে, একটা শৃঙ্খলা আছে। সব কিছুর জন্যই ধৈর্য ধরতে হয়। ধৈর্য একটা অবশ্যই আর্ট, সবার ধৈর্য ধরার ক্ষমতা থাকে না। আর সেরকম নীরব পর্যবেক্ষণও সকলে থাকতে পারে না। যেমন ধৈর্য আমার আছে, আমার প্রচুর ধৈর্য, হ্যাঁ, যে কোনো কাজের ক্ষেত্রে বা কিছু। কিন্তু আমি খুব যে নীরব থাকতে পারি তা না, আমি একটু কথা বলি। এইবারে যেটা বলবো, আমি কথা বললেও আমি কিন্তু খুব ভালো শ্রোতা, আমি অন্যের কথা শুনতেও ভালোবাসি। কেউ কিছু বলছে, তাকে মাঝখানে থামিয়ে দিয়ে আমি কথা বলবো, আমি এরকম নই। আমি এরকম যে কেউ কথাটা কমপ্লিট করুক, তারপরে যদি মনে করি যে হ্যাঁ আমার বলার প্রয়োজন আছে তো বলার। আমি কোথায় কথা বেশি বলি, যেখানে সবাই মিলে একসঙ্গে বসে আছি, মজা করছি, আমি সেখানে বেশি কথা বলি। কিন্তু আমি প্রয়োজন আমার যেখানে, আমি যদি বুঝতে পারি যে আমার এখানে কোনো কথা বলার প্রয়োজনই নেই, তো আমি সেখানে কথা বলি না। এরকম কিন্তু প্রত্যেক মানুষ এমন, আমি এমন মানুষও দেখেছি যে অপরকে থামিয়ে দিয়ে সে নিজের কথাটাই বলতে চায়। মানে অন্য উল্টো দিকের মানুষটা যে কিছু বলতে চাইছে, তাকে সেটা হয়তো বলতেই দেওয়া হচ্ছে না, তাকে থামিয়ে দেওয়া হচ্ছে, দিয়ে তারপরে সে কথা বলছে। এরকম হয়। আমি আমার যারা সমবয়সী বা আমার সাথে যাদের মনের মিল, হয়তো আমার বন্ধু বান্ধব বা আমার বোনেরা, আমার মায়ের সাথে আমি প্রচুর কথা বলি। মানে ফোনে যদি কথা বলি না, বেশ অনেকটা টাইম হয়ে যায়। আমাকে সবাই এই নিয়ে উপহাস্য করে, হ্যাঁ, যে আরেকটু বলতে পারতো তো, এখনই থেমে গেলে, এরকম একটা ব্যাপার। কিন্তু তা বলে এই নয়, আমি বারবারই বললাম যে যেখানে আমি যদি কোথাও কার্যক্ষেত্রে দেখি যে সেখানে আমার কথা বলার কোনো প্রয়োজনই নেই, তো বলি না। কিন্তু আমাকে আমার বিজনেসের ক্ষেত্রে কথা বলতে হয়, অনেকটাই কথা বলতে হয়। যারা বিজনেস করেন তারা জানেন যে একটা জিনিসকে বিক্রি করতে গেলে তার পেছনে কতটা কথা খরচ করতে হয়। তো সেই হিসেবে আমি সেখানে কথা বলি। কিন্তু প্রয়োজন ছাড়া যদি দেখি যে আমার এখানে কথা বলার প্রয়োজন নেই, আমি সেখানে কথা বলি না। আমি আবার একদম ওই যে নীরব নয়, আমাকে যদি কেউ বলেই যায়, আমি কিন্তু সেই অতটাও নীরব নয়। কিন্তু আমি এখানে এই যে বুদ্ধদেবের বাণী হিসেবে ছোটো ছোটো গল্প আসে না, আমি এরকম একটা গল্প বলি, আমার বেশ মনে ধরেছে গল্পটা, যদি ইউটিউবেই শোনা। যে বুদ্ধদেব ওনার শিষ্যকে নিয়ে পথে চলেছেন, তো যখন যাচ্ছেন উনি, বেশ কিছু লোক আর কি ওনাকে এসে উপহাস্য করে, মানে ওনাকে তো চেনেন না ওনারা হয়তো, তো উপহাস্য করছে বা অপমান করছে। তো সেই অপমান উনি হজম করে নিয়ে, সেই মুখে ম্লান হাসি নিয়ে তিনি কিন্তু ওনার পথের লক্ষ্যে চলেছেন আর কি। তো তখন ওনার শিষ্য ওনাকে বলছে যে আপনি কেন এই অপমান সহ্য করলেন, আপনি কেন কিছু বললেন না? তখন বলছে, বৎস, তোমাকে যদি কেউ উপহার দিতে আসে, তাহলে তুমি যদি উপহারটা না নাও, তাহলে কি হয়, যে উপহার তোমাকে দিতে এলো সেই উপহারটা তার কাছেই রয়ে গেল, সে সেটা মানে নিজের কাছেই রাখলো, তুমি নিলে না, রিজেক্ট করে দিল উপহারটাকে। তো সেই রকমই কেউ যদি তোমাকে খারাপ
কিছু দিতে আসে, খারাপ কথা বা যা কিছু, কথাটাও তো সেই একটা দেওয়ার মতোই। কেউ যেমন ভালো বললে তোমার মনে খুশি হবে, তুমি সেটাকে গ্রহণ করলে, সেরকম খারাপটাকে তুমি গ্রহণ যদি না করো, উপহারটা যদি তুমি না নাও, গ্রহণ যদি না করো, তাহলে কিন্তু সেই উপহারটা তার কাছেই রয়ে যায়। সেরকম খারাপ কথাটাও তার কাছেই রয়ে গেল। সে যে আমাকে এত উপহাস্য করলো, অপমান করলো, ওটা তার রইল, আমি তো নিলামই না, আমি তো গ্রহণই করলাম না, আমি তো তার সেই কথাগুলো শুনলামই না, আমি তো আমার জায়গাতেই আছি। তাহলে কি হলো, ওর যে ওই খারাপটা তার কাছেই রয়ে গেল, যে আর কি বলল। তো তখন সেই শিষ্য আর কি বুঝতে পারবে যে বলে, তখন তিনি আবার সেই মৌনভাবেই হাসতে হাসতে পথ এগিয়ে চলেন। এটা হচ্ছে বড় কথা। এটা সত্যি কথা বলতে কি, এই যে ছোট ছোট গল্পগুলো আমাদের কিন্তু অনেক শিক্ষা দেয়, কিন্তু আমরা তবুও সবসময় এটাকে মনের মধ্যে বেঁধে রাখতে পারি না। এই শিক্ষাগুলো যদি আমরা, এই নীতি শিক্ষাগুলো যদি আমরা নিতে পারি, তাহলে কিন্তু আমরা অবশ্যই অনেকটা এগিয়ে যেতে পারবো। আর সত্যি এটা একটা আর্ট, এটা একটা শিল্প, অবশ্যই শিল্প। ধৈর্যের ফল সবসময় মিষ্টি, এটা আমরা জানি। ধৈর্য ধরলে একটা পাকা আম, মিষ্টি ফল আপনি যখন খেতে চাইবেন, তার জন্য আপনাকে অনেক অপেক্ষা করতে হবে। হ্যাঁ, যে গাছটা পুঁতলাম আর সঙ্গে সঙ্গে আমি পাকা আম পাবো, সেই আশা করলেও হবে না। সেই রকমই ব্যাপারটা যে কোনো কাজের ক্ষেত্রেই, যখন আপনি তার থেকে, ধৈর্যের ফল সবসময় মিষ্টি, কিন্তু এই পথটা বড় কঠিন। ধৈর্য আর নীরব থাকার পথটা বড় কঠিন। সকলে তো পারবে না, সকলে নিজেদের বক্তব্য, মানে এই যে আমাদের মতন সাধারণ মানুষ, আমাদের যখন কেউ অপমান করে, আমরা তখন কি করি, তার প্রত্যুত্তর করি, অবশ্যই করি। একবার সহ্য করব, দুবার সহ্য করব, তিনবারের বার অবশ্যই বলবো। কিন্তু এখন যেহেতু আমরা এগুলো শিখছি, হ্যাঁ, যে যে আমাদের খারাপ করতে চাইবে, তার জন্য আমরা ভালো প্রার্থনা করব, এছাড়া আমাদের কাছে করণীয় কিছু নেই। তো সেই যে প্রার্থনাটা আমরা যখন তার জন্য ভালো প্রার্থনা করছি, সেই ভালো প্রার্থনাটাও কিন্তু ভালো হয়ে আমাদের কাছেই আসছে। এটা হচ্ছে একটা ব্যাপার। তো এই ধৈর্য আর নীরব থাকাও একটা ব্যাপার। ওই যে বললাম, মানুষ থামিয়ে দিয়ে কথা বলে, মনে হয় আমি যদি কথাটা না বলতে পারি, আমি হয়তো ওদের কাছে ছোট হয়ে গেলাম, যে আমি নিজেকে প্রকাশ করতে পারলাম না। কিছু কিছু জায়গায় নিজের, যেহেতু আমরা স্বাভাবিক জীবনযাত্রা, একদম সাধারণ জীবনযাত্রায় চলি, তো কিছু কিছু জায়গায় নিজের বক্তব্য বলতে হয়, না হলে কি হয়, মানুষ তো ওই যে মানে বুঝতেই পারবে না যে আমারও কিছু বক্তব্য থাকে, বা আমার মনের কথাটা আমি যদি না বললাম, তাহলে কি আমার মনের মধ্যে কী চলছে মানুষ তো বুঝতেই পারবে না। সকলের তো আর আমার মনের ভিতর কী চলছে সেটা জানবার মতন সকলের ক্ষমতা নেই, আবার তারা বুঝতেই চাইবে না। কিছু জায়গায় প্রয়োজন অনুযায়ী নিজেকে বলতে হবে, মানে কথা বলতে হবে বা প্রকাশ করতে হবে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যদি দেখি যেখানে আমার কোনো কথা বলার প্রয়োজনই নেই, তো আমি সেখানে সেই কথা একদম বলবো না, একদম বলবো না, আমি সেখানে চুপ থাকবো। বলুক তারা, আমাকে যা খুশি বলুক, তাদের বলাতে আমার তো কিছু যাবে আসবে না। আমি হয়তো একটা কাজ করিনি, আমাকে বলে তুমি করেছো, তখন কি হবে, ঠিক আছে করেছি, যাও, মিটে গেল ঝামেলা। আমি লম্বা, আমাকে বলে তুমি বেটে, ঠিক আছে আমি বেটে, চলো, মিটে গেল ঝামেলা। এই রকমভাবে যদি আমরা ব্যাপারগুলোকে নিতে পারি, কিন্তু সব ক্ষেত্রে কি সবসময় সেই ধৈর্যটা আমাদের থাকে না, এটা হচ্ছে ব্যাপার। কিন্তু এগুলো আমাদের বুঝতে হবে। এই নীতিশিক্ষার গল্পটা এই কারণেই বললাম যে এত সুন্দর গল্প আমাদের শিক্ষা দিয়ে যায় প্রতিটা মুহূর্তে। আমি না ওই বাইবেল, চটি চটি বই আমি যেখানে যেখানে যেরকম পেয়েছি, আমি বারবারই বলি যে আমি প্রচুর বেড়াতে গেছি। এই বেড়াতে গিয়ে না যেখানে যেখানে আমি চটি চটি বই আমি পাই, আমার বই পড়তে ভালো লাগে, আমি বারবার বলি আমি ওই নীতিশিক্ষা এই ধরনের গল্পের বই আমি কিন্তু কিনি, বেশ মোটামুটি আমি কিনে নিই অল্প পয়সার মধ্যে, যেগুলো পাই যে একটুও তো জানতে পারবো, একটুও তো শিখতে পারবো, এরকম শেখার ইচ্ছা আমার প্রচুর। এই হচ্ছে ব্যাপার। তো এটুকুই, এইটা নিয়ে নীরব আর ধৈর্য নিয়ে এটুকুই বললাম। প্রত্যেকে জানে, কিন্তু আমার কাছে কথা হচ্ছে আমরা যতটুকু জানি ততটুকু আমাদের জীবনে খাটাতে হবে। ধৈর্য না থাকলে না, ধৈর্য থাকলে ঈশ্বর পাশে থাকেন, যে হ্যাঁ এই মানুষটা ধৈর্য, এবং ঈশ্বর পরীক্ষাও করে দেখেন যে আমার কতটা ধৈর্য আছে। এটা হচ্ছে ব্যাপার। আমরা তো অশান্ত পরিবেশ একটা সৃষ্টি করি, কিছু যদি আমাদের মানে মনের মতো না হয়, বিপরীত যখনই হয়, তখন আমরা একটা অশান্ত পরিবেশ সৃষ্টি করি, যে কারণে আরও সব কিছু গণ্ডগোল পাকিয়ে যায়। এই হচ্ছে ব্যাপার। আর যেটা আর একটা বিষয়, সেটা হচ্ছে কার্যকর নেতৃত্ব। নেতৃত্ব নিয়ে না বলতে গেলে ভয় করে, মনে হয় মুখের কি লাগাম দিয়ে বলতে হবে আর কি, এমন একটা কথা যদি মুখ দিয়ে বেরিয়ে যায়,
তাহলেই তো আবার ওই ধর থেকে গলা নামিয়ে দেবো একদম, এরম বললাম কমেন্টের মাধ্যমে এসেছিলো, সেরকম আবার চলে আসবো। যাই হোক, নেতৃত্ব, কার্যকর নেতৃত্ব বলতে আমি এখনকার এই সমস্ত কিছু বলবো না, যে এখন কি চলছে বা কী, এ নিয়ে আমি কিচ্ছু বলতে চাই না, কারণ এখন কি চলছে না চলছে সেটা নিয়ে সবাই অবগত। আমি না এই আন্দামানে ঘুরতে গিয়ে বীর সাভারকারের জীবনী ওখানে ওই লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে দেখানো হয়, যারা আন্দামানে গেছেন তারা জানবেন। তো আমি সেই সমস্ত নেতাদের কথা বলবো, কার্যকর নেতৃত্ব মানে আমি সেই সমস্ত নেতাদেরকে মানে কি বলবো, আদর্শ মানব, যে সমস্ত নেতারা নিজেদের জীবনযাত্রাটাকে একদম মানে তারা জেনেই নেবেছে যে এই পথটা হচ্ছে আমাদের কাঁটা বেছানো পথ, তারা এটা জেনেই নেবেছে এই পথে। হ্যাঁ, যখন বীর সাভারকার ওই মানে সেলুলার জেলে ওনাকে যখন নিয়ে যাওয়া হবে, তার আগেই ওনার বাচ্চাটা মারা গেল। তো তখন ওনার বাচ্চা মারা গেল এবং স্ত্রী ওই বাচ্চাটা মারা গেছে বলে পাগল হয়ে গেল, ওই বাচ্চার খেলনা নিয়ে খেলতো। তারপরে এক তো বাচ্চা মারা গেল, আবার এদিকে জানছে যে আমার স্বামীও নিরুদ্দেশ, মানে কোথায় যে গেল কিছু না। তো তখন ওনার মনের পরিস্থিতিটা কি হতে পারে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়েও উনি কিন্তু সেই নেতৃত্ব যে দিচ্ছেন, উনি এইভাবে নেতৃত্ব দিচ্ছেন যে আমি কষ্ট পাই, আমি মরে যাই, মানুষ আমাকে দেখে এই পথে, ক্রান্তিকারী জীবন, মানুষ আমাকে দেখে এখানে আসবে, এই পথকে বেছে নেবে, যে না আমি তো আমার সমস্ত কিছু ত্যাগ দিয়ে, যেমন শুধু আমি বীর সাভারকারের কথা আজকে বলছি, কিন্তু এরকম বহু আছে, আপনারা সকলে জানেন, বহু বিপ্লবী আছেন যারা নিজেদের জীবনের কথা একদম চিন্তা করেন। নেতৃত্ব যদি দিতে হয়, কার্যকর নেতৃত্ব যদি বলতে হয়, তাহলে আমি এটাই বলবো, শুধু একটাই কথা, যে মানুষ নিজের কথা না ভেবে শুধু দেশের দশের কথা ভাবে, তারাই পারবে একমাত্র কার্যকর নেতৃত্ব দিতে। এবং আমি বলবো না যে এখন সকলে খারাপ, কিন্তু এখন ব্যাপারটা হয়ে গেছে কি, রাজনৈতিক ব্যাপারটাই তো এরকমই, যে সারা জীবনে যারা ভালো তারা ভালোই রয়ে যাবে, কিন্তু কিছু মানুষ থাকবেই যে কাঠি করার মানুষ তো সারা জীবন আছে। হ্যাঁ, এগুলো ভাবতে গেলে চোখে জল এসে যায়, গায়ে কাঁটা দেয়, সত্যি কথা বলতে কি। সেই রকমই হয়তো কিছু মানুষ ভালো, হয়তো কিছু মানুষ ভালো কাজ করতে চাইছে, কিন্তু যেই তারা ভালো কাজের দিকে এগোচ্ছে, পিছন থেকে কিছু মানুষ তাদেরকে টেনে ধরছে, এখানে তাদেরও হয়তো কিছু করার নেই। কাজে এই নিয়ে না বলাটা খুব কঠিন, আমাদের মতন সাধারণ মানুষ আমরা ঘরে বসে, হয়তো তখন বলবে যে তোমরা সাধারণ, তোমরা জানোটা কি, তোমরা ঘরে বসে থাকো। যেটুকুনি খবরের দ্বারা জানছি, খবরের কাগজ পড়ে একদম যে কিচ্ছু দেখছি না, কিচ্ছু শুনছি না, তা তো না, ওই কানে আঙুল দিয়ে থাকতে হচ্ছে, চোখ বন্ধ করে থাকতে হচ্ছে, বলে না সেই বুড়া মদ দেখো বুড়া মদ শোনো, সেই রকম অবস্থা আমাদের হচ্ছে। আমরা সব জেনে শুনেও আমাদের কিন্তু এখানে হাত পা বাঁধা, কিছু করার নেই, একমাত্র প্রার্থনা করা ছাড়া। একমাত্র প্রার্থনা আমরা করতে পারি যে যা হচ্ছে যেন ঈশ্বর ভালো করুক, আমাদের ভারত আবার সুন্দর একটা জায়গা পাক, এটাই হচ্ছে ব্যাপার। তো ভারতের যে নিজস্ব কিছু নেই তা কিন্তু নয়, ভারতের কিন্তু প্রচুর নিজস্ব সম্পদ আছে, সেগুলো যদি মানে যেই নেতা হন না কেন, ওনাকে সেটা বিচক্ষণ হতে হবে, সে যিনিই হন না কেন। আমার কারোর প্রতি কোনো রাগ নেই, রাগ দুঃখ খুব প্রকাশ করি না, কারণ আমি জানি এই জায়গায়, একটা জায়গায় পৌঁছতে গেলে তাকে সেই ক্ষমতার অধিকারী হতে হবে, এবং তার একার কথায় কোনো কাজ হবে না, এটা এইটুকুনি আমি জানি, যে একটা মানুষ তার একার কথায় কোনো কাজ হবে না, এটা একটা পুরো একটা সিস্টেম অনুযায়ী চলতে হয়। সেই সিস্টেমটাকে আমি বলবো যে যেসব মানুষরাই সিস্টেম তৈরি করছেন, আমি হাত জোর করে তাদের কাছে অনুরোধ করব, যেসব মানুষরা সিস্টেম তৈরি করছেন সব সময় নতুন আগামীতে কি হবে এই সমস্ত কথা ভেবে, নতুন প্রজন্মের কথা ভেবে তা সেই সিস্টেমকে তৈরি করলে আমার মনে হয় তবেই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবেন আর কি। এইটুকুনি, এর বাইরে শোনা, যদি কেউ শুনে থাকেন, জানি আমার এই সাধারণ মানুষের কথা সেভাবে কেউ শুনবে না, তবুও বলবো যদি কারো আয় পৌঁছিয়ে থাকে, আমি এটাই বলবো যে দেশের এত মানুষ, হ্যাঁ আমরা কিন্তু প্রত্যেকে এই নেতা নেত্রীদের দিকেই তাকিয়ে থাকি, যে তাদের মানে ডিসিশানটা কী আর কি হচ্ছে ব্যাপার, তাদের ডিসিশানের ওপর কিন্তু আমাদের জীবনযাত্রার অনেকটা নির্ভর করে। তো সকলের কাছে এটাই অনুরোধ করব
যে তারা যাই ডিসিশান নেয় কেন সেটা যেন সকলের উপকারে আসে, তবেই তো একজন কার্যকরী নেতা বা নেত্রী হওয়া যায়। আমি এটাই মনে করি। তো আজকে এ পর্যন্তই, এইটুকুই বললাম। জানি না কতটা খারাপ বা ভুল বললাম। যদি ভুল বলি তো আবারও সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আবার আসবো অন্য কোনো আলোচনা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।